লাস্ট পার্টে আমরা দেখেছিলাম সিওল উসোকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ইচ্ছে কি এখন? ও তো উসোকের উইশের কথা জিজ্ঞেস করে। উসোক বলে, না আমার এখন কোনো উইশই নেই। এটা বলে ও চলে যায়। এরপর আমরা সিওলকে দেখি, ও যখন জগিং করতে বের হয় তখন ওর ম্যানেজার ওকে কল করে বলে, আমরা তো বড় এক সমস্যায় পড়েছি। ন্যাশনাল কোম্পানি থেকে তোমার ট্রান্সফার ক্যান্সেল হয়ে গিয়েছে, যেটাতে সিওল অনেকটাই আপসেট হয়ে পড়ে। এরপর তো ওই ফরেনার কোচের সাথেও এই ব্যাপারে কথা বলে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখন হিয়নসো বলে, তাহলে তো আমাদের ওনার সাথে সরাসরি কথা বলতে হবে, তাহলে কি আমি ফ্লাইটের টিকিট কাটবো? সিওল তখন বলে, কিন্তু আজকে তো আমার দাদির মৃত্যু বার্ষিকী, তুমি চলে যেও, আমি নিজের ফ্লাইটের টিকিট বুক করে নেব। এদিকে আমরা উসোকে দেখি যে সিওলের দাদির কবরের সামনে ছিল। সিওল অনেকটাই ব্যস্ত থাকে, যার কারণে ও হয়তো আসতে পারবে না, কিন্তু তখনই ওখানে সিওল আসে। উসোক সিওলকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। সিওল বলে, আমি দেশে আছি, তাহলে কেন আসবো না? এরপর আমরা সিওল আর উসোকে দেখি। সিওল উসোককে অনেক ধন্যবাদ জানায়। ও যখন অ্যাব্রোড ছিল উসোকি ওর দাদির খেয়াল রেখেছিল, দাদির সব দেখাশোনা উসোকি করত। সিওল সব সময় উসোকের প্রতি কৃতজ্ঞ। সিওল বলে, তোমার যখনই যেটার প্রয়োজন হবে আমি তোমাকে সবটা দেব। উসোক বলে, আমি জানি আমার অবস্থা আগের মতো নেই, কিন্তু আমি এভাবে তোমার থেকে সাহায্য চাইতে পারি না। আমি তোমার থেকে এভাবে হেল্প নিলে তোমাকে ফেস করতে আমার খারাপ লাগবে, আমাদের দুজনের ফ্রেন্ডশিপও নষ্ট হয়ে যেতে পারে। সিওল তখন ওর প্রবলেমের কথা শেয়ার করে, কিভাবে ওই ফরেনার কোচ ওকে ধোকা দিয়েছে, যেটা শুনে উসোকো অনেকটাই আপসেট হয়ে পড়ে। সিওল যখন চলে যেতে নেয় ওর পকেট থেকে তো ওই উইশ কার্ডটি পড়ে যায়। উসোক কার্ডটি দেখে বলে, আশ্চর্য, তুই এগুলোতে বিশ্বাস করিস? তখন তো সিওলের ইয়োনহোর কথা মনে পড়ে যায়, তার মানে একমাত্র ইয়োনহোই ওর প্রবলেম সলভ করতে পারবে। এরপর ও কার্ডটি জ্বালিয়ে ইয়োনহোর জন্য ওয়েট করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় ইয়োনহোর দেখা পায় না। তখন ও ভাবতে থাকে, নিশ্চয়ই মেয়েটি আমাকে মিথ্যে বলেছে। কিন্তু হঠাৎ করে ওদের দুজনের সামনে ইয়োনহো চলে আসে, আর ইয়োনহোকে দেখে তো ওরা দুজনেই ভয় পেয়ে যায়। ইয়োনহো বলে, আমি ভালো করেই জানতাম তুমি আমাকে নিশ্চয়ই ডাকবে, কারণ মানুষের নেচার খুবই খারাপ, তারা খুবই লোভী হয়। সিওল তখন ওর উইশের কথা ইয়োনহোকে বলে। পরের সিনে আমরা দেখি ইয়োনহো তো ওই কোচের সামনে চলে আসে। ইয়োনহোকে এখানে দেখে কোচ একটু অবাক হয়, আমি কি তোমাকে চিনি? এরপর তো ইয়োনহো ওর হাতের ইশারায় কোচকে নিজের বশে নিয়ে যায়, আর সিওলকে যেটা করতে বলেছে ও সেটাই করে। পরের সিনে আমরা দেখি ওই কোচ তো হিয়নসুর সাথে দেখা করে আর বলে, খুব শীঘ্রই আমি সিওলে ট্রান্সফার করিয়ে দেব, যেটাতে হিয়নসু অনেকটাই অবাক হয়ে যায়, সাথে খুশিও। অন্যদিকে উসো তো অনেকটাই শকে চলে যায়, এই মেয়েটাকে ও কিভাবে এভাবে আসলো, ও কি সত্যি কোনো সুপার পাওয়ার জানে নাকি? তখন সিওল বলে, ও নাইটেল ফক্স আর সব কিছু বলে 9 বছর আগে কি হয়েছিল, ওর কারণেই তো লি ইউন নিজের দোষগুলো পুলিশের সামনে স্বীকার করেছে, আর ওর জন্যই আমরা ওকে জেলে পাঠাতে পেরেছি। উসো তো অনেক বেশি অবাক হয়ে যায়, তার মানে এগুলো সব ওই মেয়েটির জন্য হলো। তখন তো সিওল লক্ষ্য করে ওর ফোনে বারবার নোটিফিকেশন আসছে। ও ফোন চেক করার পর দেখতে পায় ওর অ্যাকাউন্ট থেকে অনবরত টাকা কেটে নেওয়া হচ্ছে, যেটা দেখে তো ও প্রচন্ড ভয় পেয়ে যায়। হঠাৎ করে ওর অ্যাকাউন্টে কি হয়ে গেল? ওর অ্যাকাউন্ট কি হ্যাক হয়ে গেল নাকি? আসলে এর টাকা তো ইউনহো ছিল, ও যে কাজ করেছে সে টাকার ফি আর কি। এরপর তো সিওলের ম্যানেজার হিয়নসোকে কল করে বলে, ফাইনালি কোচ রাজি হয়ে গিয়েছে, যেটাতে সিওল প্রচন্ড খুশি হয়ে যায়। ও সব এগুলোতে অনেকটাই শখ ছিল। ও তখন সিওলকে বলে, তাহলে তুমি তোমার ফ্রেন্ডকে বলে আমাকে ওর ন্যাশনাল টিমে যুক্ত করে দাও। সিওলের কাছে তো এই আইডিয়াটা প্রচন্ড ভালো লাগে। এরপর তো ওরা দুজন ইয়োনহোর সাথে দেখা করতে আসে। ইয়োনহো ডিরেক্ট না করে দেয়, আমি ওকে কোনো হেল্প করতে পারবো না, ওকে হেল্প করলে তো আমি কিছুই পাবো না, কারণ ওর কাছে দেওয়ার মতো কিছুই নেই। তখন সিওল বলে, তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেবো, তাও প্লিজ ওকে ন্যাশনাল টিমে যুক্ত করে দাও। কিন্তু ইয়োনহো কোনোভাবেই ওর কথাতে রাজি হয় না। ও যখন চলে যেতে নেয় তখন সিওল একটু রেগে বলে, তুমি এখানে দাঁড়াও। এরপর একটু রেগেই বলে, তুমি যখন প্রথম আমার কাছে এসেছিলে তখন তো আমার উইশ পূরণের জন্য আমার কাছ থেকে কোনো টাকাই নাওনি, তুমি আমাকে বলেছিলে তুমি যে ভুলটা করেছো সেটা তুমি শোধরাতে চাও। ইয়োনহো বলে, হ্যাঁ, কারণ আমি কোনো খারাপ কাজ করতে পারি না, আবার বেশি ভালো কাজও না, আর তখন আমার প্রয়োজন ছিল এই জন্য আমি করেছিলাম, আর তুমি যদি তোমার ফ্রেন্ডকে ন্যাশনাল টিমে যোগ করতে চাও তাহলে এতে তোমারই ক্ষতি হবে। সিওল তখন ওকে রাগানোর জন্য বলে, আমার তো মনে হচ্ছে তুমি এটা করতেই পারবে না, যার কারণে তুমি এসব বলছো আমাকে, নাইনটেল ফক্স হওয়ার কোয়ালিটিও তো তোমার মধ্যে নেই। যেটা শুনে ইয়োনহো প্রচন্ড রেগে যায়, এতক্ষণ তো আমি তোমার সাথে ফ্রেন্ডলি আচরণ করছিলাম, কিন্তু এখন যাতে তুমি আমার পাওয়ার নিয়ে কথা তুলেছ তাহলে তোমাকে আমি দেখিয়ে দিব আমি কি কি করতে পারি।
কিন্তু এরপর যেটা হবে সেটার জন্য তুমি প্রস্তুত থেকো। সিওল বলে আচ্ছা ঠিক আছে, আমি নিজেকে রেডি রাখবো। এরপর তো সিওল আবারও ইউকে ব্যাক করে, ফ্লাইটে বসে নিজের বায়োগ্রাফি পড়ছিল। আর অন্যদিকে আমরা উসোকে দেখি, ও যখন বাসায় ছিল তখন ও লক্ষ্য করে ওর পুরো বাসাটি কাঁপছে। ও ভাবতে থাকে এত বড় ভূমিকম্প হচ্ছে। আর এদিকে আমরা সিওলকে দেখি, ও যখন ফ্লাইটে ছিল তখন তো পুরো প্লেনটা ঝাঁকানি দেয়, যেটাতে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এখানে সিন কাট হয়, আর তখন আমরা দেখতে পাই সিওলের লাইফের সাথে উসোকের লাইফ এক্সচেঞ্জ হয়ে যায়। এতদিন সিওল যে পোস্টারে ছিল সে জায়গায় এখন উসক, আর ওই অ্যাক্সিডেন্টের জায়গায় সিওলকেই দেখানো হয়। এরপর দেখি সিওলের যখন ঘুম ভাঙে, ও নিজেকে বাসায় দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। আমি তো ফ্লাইটে ছিলাম, তাহলে এখানে কিভাবে আসলাম? আর ইউনহোকে এখানে দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়। তুমি এখানে কি করছো? তার মানে এগুলো কি তুমিই করেছো? ইউনহো বলে আমি তোমার উইশ পূরণ করেছি। তুমি উইশ করেছো আর পূরণ করার দায়িত্ব ছিল আমার। হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে পারবো না এখন, কারণ আমার এক ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করছে। সিওল এখনো বুঝতে পারছিল না ওর লাইফের সাথে যে উসোকের লাইফটা সুইচ হয়েছে। ও তখন উসোকের কথা জিজ্ঞেস করলে ইউনহো বলে তোমার যেখানে থাকার কথা ছিল ও এখন সেখানেই রয়েছে। এদিকে আমরা উসোকে দেখি, ও নিজেকে ফ্লাইটে দেখে অনেকটাই শকড হয়ে যায়। আর যখন এয়ার হোস্টেস ওর প্রশংসা করতে থাকে তখন ও আরো বেশি অবাক হয়। পুরো কোরিয়ায় তোমাকে চেনে। কিছুক্ষণ পর আমরা দেখি সিওলের কাছে তো কিছু ছেলে আসে। আসলে ওরা তো উসোকের ফ্রেন্ড ছিল, আর জোর করে ওরা সিওলকে ধরে নিয়ে যায়। আমাদের সাথে গিয়ে যেভাবে কোচকে গিয়ে তোমার সরি বলতে হবে। সিওল বুঝতে পারছিল না ওরা কে। অন্যদিকে আমরা ইউনহোকে দেখি, ওর আরেক ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে, যে ইউনহোর পছন্দের পেস্ট্রি ওর জন্য রেডি করে রেখেছে, যেটাতে ইউনহো প্রচন্ড খুশি হয়ে যায়। আচ্ছা বলো তোমার উইশ কি? তখন লোকটি বলে আজকে আমি কোনো উইশ চাইতে আসিনি, এমনিতেই তোমার সাথে দেখা করতে এসেছি। আসলে আমি তোমাকে কিছু দেখাতে চাচ্ছি। এরপর লোকটি ওকে নিজের মিউজিয়ামে নিয়ে আসে আর বলে এখানে যে ঝুড়িটি ছিল তুমি সবসময় দেখতে আসতে, হঠাৎ করেই এই ঝুড়িটি গায়েব হয়ে গিয়েছে, যেটাতে ইউনহো অনেকটাই অবাক হয়ে যায়। এখন আমরা জানতে পারি লোকটির নাম ছিল কিম। মিস্টার কিম বলে আচ্ছা এই ঝুড়িটির মধ্যে কি এমন রয়েছে যেটা দেখতে তুমি সবসময় আসতে? ইউনহো তখন ওর গল্প বলতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখি আমার এক বোন ছিল গুমহো, আমার আপন বোন না, কিন্তু আমি নিজের বোনের মতোই ওকে অনেকটাই ভালোবাসতাম। কিন্তু হঠাৎই ও এক মানুষের প্রেমে পড়ে যায়। ও তখন নিজেও মানুষ হয়ে ওই লোকটিকে বিয়ে করে নেয়। ওর তো খুব সুন্দর এক বেবিও হয়, কিন্তু কিছু সময় পরই ওর লাইফে ডিজাস্টার নেমে আসে। ওরা খুব বাজেভাবে ফেসে গিয়েছিল। ওরা যখন ওখান থেকে পালাতে নেয়, কিছু লোক তো ওদের উপর তীর ছুঁড়ে মারতে থাকে। একটা তীর তো গুমহোর গায়ে লাগতেই নেয়। তখন আমি ঠিক সময় পৌঁছে ওকে বাঁচিয়ে নিয়েছিলাম। এরপর তো ও একটা লোকের সাহায্যে ওদের রিচুয়াল মতো একটা ছুরি বানাতে নেয়, কিন্তু তখনই ওখানে স্টার লর্ড এসে ওকে থামায়। তখন ইউনহো একটু রেগে যায়। আমি গুমহোর ফিউচারের কথা তোমাকে বলেছিলাম, আমি বলেছি তুমি আমাকে সাহায্য করো, কিন্তু তুমি কেন সাহায্য করছো না? স্টার লর্ড বলে ও এখন মানুষ হয়ে গিয়েছে, আমরা ওকে সাহায্য করতে পারবো না। ইউনহো বলে তোমার সাহায্য করাও লাগবে না, আমি জানি এখন কিভাবে কি ঠিক করতে হবে। অন্যদিকে গুমহো তো ওর হাজবেন্ড আর ওর বেবিকে নিয়ে এক জায়গায় লুকিয়েছিল। ওদের সাথে দেখা করতে ইউনহো যায়। ও গুমহোকে বাইরে ডাকে। ওই রিচুয়ালের ছুরিটি দিয়ে বলে এটা দিয়ে যদি তুমি তোমার হাজবেন্ডকে মেরে ফেলো, তাহলে তুমি আবারও গুমিহো হতে পারবে, আর এর লাইফ থেকে তুমি সম্পূর্ণভাবে বেঁচে যাবে। যেটা শুনে গুমহো প্রচন্ড শকড হয়ে যায়। আচ্ছা তুমি কি আমার একটা উইশ পূরণ করতে পারবে? ইউনহো বলে হ্যাঁ অবশ্যই, আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে চাই। তখন গুমহো বলে আমার যেটা ইচ্ছা হোক না কেন সেটা তোমার পূরণ করতেই হবে। আমার উইশ হচ্ছে তুমি আর কখনো আমার সামনেই আসবে না। যেটা শুনে তো ইউনহো অনেকটাই শকড হয়ে যায়। আসলে ও তো যেভাবেই হোক গুমহোকে এর লাইফ থেকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু গুমহো ওর হাজবেন্ড আর ওর বেবিকে অনেকটাই ভালোবাসতো। যেহেতু ও এখন মানুষ হয়েছে, ওর মানুষের মতোই ফিলিংস কাজ করে। ইউনহো তো গুমহোর এই কথাতে অনেকটাই ভেঙে পড়েছিল। প্রেজেন্টে ইউনহো মিস্টার কিমকে বলে ওটাই শেষ একটা জিনিস ছিল যেটা আমি আমার বোনকে দিতে চেয়েছিলাম, আর এই জিনিসটি দিয়েই একমাত্র আমাকে মারা যাবে। অন্যদিকে আমরা সিওলকে দেখি, যে উসোকের ফ্রেন্ডদের সাথে ছিল, যাদেরকে ও নিজে চিনেও না। ওরা তো জোর করে সিওলকে ধরে ওই কোচের কাছে নিয়ে আসে। ওরা তখন কোচের রুমে সিওলকে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায়। কোচকে উসো কি কারণে পাঁচ মেরেছিল সিওল তো কিছুই জানে না, আর কোচও ভেবেছিল সিওল হয়তো সরি বলতে এসেছে। বেচারা সিওল তো জানেও না ও যে কোচকে পাঁচ মেরেছিল। ও তখন নিজের মতোই কথা বলতে থাকে, যেগুলো শুনে কোচ প্রচন্ড রেগে যায়। কোচ বলে আমি এখনই টিম থেকে তোমাকে বের করে দিচ্ছি। সিওল তখন বলে তুমি কি মনে করেছো আমি তোমার এই টিমে থাকতে চাচ্ছি?
এরপর ওখান থেকে বের হয়ে ফ্রেন্ডদের জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলো তোমরা ক্যামেরা কোথায় লুকিয়েছো? আমি ভালো করে বুঝতে পেরেছি তোমরা যে প্র্যাঙ্ক করেছো। নিশ্চয়ই তোমরা তোমাদের ভিউজ এর জন্য প্র্যাঙ্ক করছো। আমার মতো বড় সেলিব্রিটি তোমাদের ভিডিওতে আসলে তোমাদের অনেক ভিউ হবে, তাই না? তখন তো ওরা অনেকটাই অবাক হয়ে যায়, এ পাগলের মতো এগুলো কি বলছে। এরপর তো একজনের ক্যাব নিয়ে ও ওখান থেকে বের হয়ে আসে, যাতে করে বাইরের কেউ ওকে চিনতে না পারে। এরপর তো ইয়নহো মিস্টার কিমের সাথে এসে সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু ওখানে ওরা কিছুই পায় না। তখন গার্ড বলে, হ্যাঁ আমিও এ ব্যাপারে কিছুই জানি না। ইয়নহো তখন ওই গার্ডকে নিজের বশে করে নেয়। তখন আমরা দেখি লোকটা সত্যি বলতে থাকে, একটা লোক তো কাল রাতে এখানে এসেছিল, যে ওই ছুরিটি নিজের সাথে করে নিয়ে গিয়েছে। লোকটি আরো কিছু বলার আগে হঠাৎ করে লোকটি নিচে পড়ে যায়, আর সাথে সাথেই লোকটি মারা যায়। যেটা দেখে ওরা প্রচন্ড অবাক হয়ে যায়। ইয়নহো তখন বুঝতে পারে এই লোকটির ওপর আগে থেকেই কেউ ম্যাজিক করে রেখেছিল। মিস্টার কিম বলে, এখন তুমি কি করবে? তোমার লাইফটা তো অনেক রিস্কের মধ্যে রয়েছে। ইয়নহো বলে, টেনশন করার কিছুই নেই, কারণ যে এগুলো করছে সে এখন আমার সামনে আসেনি। অন্যদিকে আমরা লিওনকে দেখতে পাই, জেলের সাজা শেষ করে ও অবশেষে বের হয়। তখন আমরা দেখি জেলের বাইরে তো একটা লোক ওর জন্য অপেক্ষা করছে, যে ওর ফ্রেন্ড ছিল, যার নাম ছিল জাং। এখানে আমরা দেখতে পাই ওদের মধ্যে ফ্রেন্ডশিপ কিভাবে হলো। আসলে জেলের মধ্যে তো ওদের বন্ধুত্ব হয়। লিহিয়নের উপর ম্যাজিক করার পর থেকে ও আর কখনোই মিথ্যে বলতে পারতো না। পুলিশরা যখন ওকে যাই জিজ্ঞেস করতো, ও সবসময় সত্যিটা বলে দিত। জেলের মধ্যে কে আকাম কুকাম করছে আর কে পালানোর চেষ্টা করছে সবকিছুই ও পুলিশকে বলে দিত, যার কারণে বাকি ক্রিমিনালরা তো ওকে প্রতিদিনই মারতো। কিন্তু তখনই ওকে জাং হেল্প করে। ও নিজের পাওয়ারের সাহায্যে সবাইকে ওখানে অজ্ঞান করে দেয়। ওর এরকম আচরণে লিহন প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর জাং লিহনকে বাইরে নিয়ে আসে আর বলে, আমি ভালো করেই জানি তোমার উপর ম্যাজিক করা হয়েছে। আর তখনই নিজের পাওয়ারের মাধ্যমে ওর উপর স্পেলটি নষ্ট করে দেয়, যেটাতে লিহন প্রচন্ড অবাক হয়ে যায়। তখন জাং বলে, এর বদলে আমি তোমার কাছ থেকে কিছুই নেব না, কিন্তু 2 বছর পর যখন তুমি জেল থেকে বের হবে তখন আমরা একসাথে কাজ করব। আর আমাকে ভয় পেও না, কারণ আমি তোমার মতোই মানুষ, কিন্তু আমার মধ্যে কিছু পাওয়ার রয়েছে। প্রেজেন্টে তো লিওন জাং এর গাড়িতে ছিল, কিন্তু ও একটু ভয় পেয়েছিল, কারণ জাং এর গাড়িতে অনেক জিনিসপত্র ছিল যেগুলো দেখে তো ওর একটু উইয়ার্ড লাগছে। এরপর তো জাঙ্গর মিশনের কথা বলে, আমি তো নাইটেল ফক্স কে খুঁজছি, যে তোমার উপর ম্যাজিক করেছিল, আমি ওকে মারতে চাই। যেটা শুনে লিওন অনেকটাই অবাক হয়ে যায়। ও ভাবতে থাকে, ওই মেয়ে তো খুবই পাওয়ারফুল, ওকে আমরা কিভাবে মারবো। অন্যদিকে আমরা ইয়নহোকে দেখি, ও ওই মিউজিয়ামে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল। তখন ও একটা পেইন্টিং দেখতে পায়, যেখানে একটা লোক পেইন্ট করছে, আমি তোমাকে অনেক অনেক খাবার দেব, কিন্তু এর বদলে আমার একটা কাজ করতে হবে, যে ওই ছুরিটি চুরি করেছে তার স্কেচ বানিয়ে দিতে হবে। তখন আমরা দেখি ওই পেইন্টিং এর পেইন্টারটি ওই লোকটির স্কেচ বানাতে থাকে। অন্যদিকে আমরা সিওলকে দেখি, ও যখন নিজের বাসায় এসে দরজা খোলার চেষ্টা করে, তখন দেখতে পায় পিন তো কাজই করছে না, যেটাতে ও একটু অবাকই হয়। তখনই ভেতর থেকে এক মহিলা দরজা খুলে। মহিলাটিকে দেখে ও একটু অবাকই হয়, আর মহিলা তো ওকে দেখে বিরক্ত হয়ে বলে, তুমি এখানে কি করছো? কি চাই তোমার? আমার বাসার দরজা কেন খোলার চেষ্টা করছো? যেটা দেখো একটু অবাক হয়ে যায়, কি বলছো, এটা তোমার বাসা? তখন ওখানে গার্ড চলে আসে আর ওকে বের করতে নেয়। সিওল তখন রেগে ওর অ্যাপার্টমেন্টে ঢুকে, কিন্তু আসার পর ও অনেকটাই অবাক হয়ে যায়, এটা তো আমার অ্যাপার্টমেন্ট না। অন্যদিকে আমরা দেখি জাং তো লিহনকে একটা জায়গায় নিয়ে আসে। জায়গাটি খুবই অদ্ভুত ছিল। লিহন বলে, এটা কোন জায়গা? তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? জাং বলে, আমি ওই নাইটেল ফক্সকে ফাঁসানোর জন্য এই ট্র্যাপটি পেতেছি, এখানে এনেই আমি ওকে মারবো। এরপর তো ওখানে নিজের মনস্টার ডগকে ডাকে, যেটা ও নিজেই বানিয়েছিল। লিওন তো এই কুকুরটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। জাং বলে, ওই ফক্স তো তোমার উপর ম্যাজিক করেছিল, আর আমার এই মনস্টার ডগ তো তোমার রক্তের স্মেল নিয়েই ওই ফক্সকে খুঁজবে। তখন তো ও লিওনের হাতে কাট করে, যেটাতে লিওন আরো বেশি ভয় পেয়ে যায়। আর তখন আমরা দেখি ওই মনস্টার ডগ লিওনের রক্ত শুকতে থাকে। অন্যদিকে আমরা উসোককে দেখি, তখন তো সবাই ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ওর আশেপাশে ওর ফ্যান্সরা জড়ো হয়, সেগুলো দেখে উসোক প্রচন্ড শকে চলে যায়। ও যখন নিজের ভ্যানে ওঠে, ওখানে ওর বাবাকে দেখে আরো বেশি অবাক হয়ে যায়, তুমি এখানে কি করছো আর কিভাবে আসলে? ওর বাবা বলে, আমার সুপারস্টার ছেলে, আমি তো আমার ছেলের কাছেই থাকবো, তাই না? উসুক তখন বুঝতে পারে আসলে ওর সাথে কি হয়েছে। অন্যদিকে আমরা সিওলকে দেখি, যাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে জোর করে অন্য এক মহিলার ভাষায় ঢোকার জন্য। একটু পরই ওখানে ইয়নহো আসে। সিওল ইয়নহোকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, তুমি এখানে কি করছো? ইয়নহো বলে, আমি তোমার জন্য আসিনি। এরপর তো পুলিশদেরকে নিজের বশে করে নেয় আর স্কেচটি দেখিয়ে বলে, এই লোকটিকে খুঁজে বের করো। তখন আমরা স্কেচে দেখতে পাই ওই লোকটি আর কেউই না, জাংই ছিল। এরপর তো ও সিওলের সাথে দেখা করে। সিওল বলে, আমার সাথে এগুলো কি হচ্ছে?
তখন ও একটু অবাক হয়ে বলে, তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না? আমি তো তোমার ডেস্টিনির সাথে তোমার ফ্রেন্ডের ডেস্টিনি সুইচ করে দিয়েছি। তুমি তো এটাই চাচ্ছিলে তোমার ফ্রেন্ড ন্যাশনাল প্লেয়ার হয়ে যাক। সিওল অনেক বেশি অবাক হয়ে যায়। হ্যাঁ, আমি চেয়েছি আমার ফ্রেন্ডও যাতে ন্যাশনাল টিমে আসুক, কিন্তু আমার এই করুণ অবস্থা করে না। ইয়োনহো বলে, কারণ তোমার মত বেয়াদব আর রাগী মানুষদের সাথে এটাই করা উচিত। সিওল বলে, প্লিজ এরকমটা করো না, সবকিছু আগের মতো করে দাও, আমি তোমাকে আরো অনেক টাকা দেবো। ইয়োনহো বলে, এখন আর তুমি আমার ক্লায়েন্ট নেই। আর হ্যাঁ, তুমি তো সবসময় চাইতে তোমার ফ্রেন্ড তোমার মতোই এত ফেমাস হোক, কিন্তু তুমি হয়তো জানো না দুজন মানুষ সেম পজিশনে যেতে পারে না। যদি একজন যায় তাহলে অবশ্যই আরেকজনের ডাউনফল হয়। এখনো একটা রাস্তা আছে সবকিছু ঠিক করার, কিন্তু আমার মনে হয় না সেটা কাজ করবে। এরপর তো ও সিওল ইউকের বাসায় নিয়ে আসে, যেখানে উসোকার বাবা ছিল, কিন্তু এখানে উসোকার বাবা তো সিওল আর ইয়োনহোকে দেখতে পায় না। ইয়োনহো তখন সিওলকে দেখায় উসোক তো এর লাইফটা অনেক বেশি এনজয় করছে, ও এত এত ট্রফি দেখে অনেক খুশি। ও নিজেও জানে এগুলো ওর না, তাও দেখছো ও কিভাবে খুশি হচ্ছে। এত কিছু বোঝার পর ও শুধু নিজের কথাই ভাবছে, তোমার কথা না, যেটা দেখে সিওলের নিজেরও খারাপ লাগে। এরপর তো ইয়োনহো আবার ওকে জেলে নিয়ে আসে। ইয়োনহো বলে, যদি তোমার ফ্রেন্ড উসোকোর ড্রিম লাইফ ছেড়ে তোমার জন্য উইশ করে তাহলেই শুধুমাত্র তোমরা সুইচ হতে পারবে, কিন্তু আমার মনে হয় না তোমার ফ্রেন্ড সেটা করবে। আচ্ছা সমস্যা নেই, তাও আমি তোমাকে আমার ক্লায়েন্ট বানাবো, কিন্তু এর আগে আমি তোমাকে কিছু ম্যানার্স শেখাবো। সিওল অনেক বেশি অবাক হয়ে যায়, তুমি আমাকে ম্যানার্স শেখাবে? তাহলে তুমি আমার আবার কি টেস্ট নেবে? যেটা শুনে ইয়োনহো হাসতে থাকে। এরপর তো ইয়োনহো ওকে এখানে রেখেই চলে যায়। সিওল অনেক বেশি আপসেট হয়ে পড়ে, ও বুঝতে পারছে না এখনো কি করবে। ওর তো প্রচন্ড ঠান্ডাও লাগছিল, কিন্তু তখনই আমরা ওখানে কোচ গিলকে দেখি, যে সিওলকে ওখান থেকে ছাড়িয়ে আনে। গিল তো ওর সাথে কথা বলছিল, কিন্তু সিওল তো এগুলো নিয়ে ভাবছে। তখন গিল বলে, আমাকে সরি বলাটা তোমার এত টাফ মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমি জিতে গিয়েছো, আমি হেরেছি, আমি তোমাকে টিম থেকে বের করব না, তুমি এখন ডিভিশনে খেলতে পারবে, কিন্তু হ্যাঁ যেভাবেই হোক তোমার জিততেই হবে। সিওল তখন অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে, আমি কেন ডিভিশনে খেলবো, এটা বলেই ও চলে যায়। তখন আমরা ওই মনস্টার ডগকে দেখতে পাই, যে সিওলকে দেখে ওর পিছু করতে থাকে, কিন্তু অনেকটাই অবাক হয়ে যায় হঠাৎ করে ও এরকম আচরণ কেন করছে। পরের সিনে তো উসক সিওলকে কল করে, তুই কোথায়? তুইও কি ইউকেতে রয়েছিস? আমি তোর সাথে দেখা করতে চাই, আমি আসলে বড় এক প্লেয়ার হয়ে গিয়েছি। তখন সিওল বলে, আসলে আমাদের ডেস্টিনি চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি সাধারণ এক ডিভিশনের প্লেয়ার। ওসব তখন অনেকটাই অবাক হয়ে যায়, তাহলে এখন কি হবে? সিওল বলে, আমি ইয়োনহোকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, আমি যেমনটা উইশ করেছিলাম তোর জন্য, তোরও সেভাবেই উইশ করতে হবে, তাহলেই আবারও আমাদের ডেস্টিনি ঠিক হবে। তখনই ওর বাবা ওখানে আসে। উসক বলে, আমি তোর সাথে পরে কথা বলছি। ওর বাবা ওকে আজকের প্ল্যানের কথা বলে। এরপর উসক ওখানে ওই উইশ কার্ডটি দেখতে পায়। এরপর উসক ওর বাবার কাছে আসে, তুমি কি অনেক খুশি? ওর বাবা বলে, আমার ছেলে এত বড় সুপারস্টার, তাহলে আমি কেন খুশি হব না। পরের সিনে সিওল যখন বাসে ছিল আবারও উসক ওকে কল করে। তখন সিওল বলে, তুই কি এখন উইশ করবি? উসক বলে, আসলে আমি 1 মাস সময় যাচ্ছি, প্লিজ তুই 1 মাস অপেক্ষা কর। সিওল তো কোনোভাবেই 1 মাস এরকম লাইফ এখনো লিড করতে পারবে না, কিন্তু উসক ওর কোনো কথা না শুনেই কল কেটে দেয়। এরপর তো সিওল ছুটে ওর বাসায় আসে। ও তখন পাসপোর্ট খুঁজতে থাকে, পাসপোর্টটি পেয়েও যায়। ও টিকিট বুক করতে আসে, তখন ওকে জানানো হয় তোমার পাসপোর্টের তো মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ওখানে তখন ইয়োনহোকে দেখতে পায়। ইয়োনহো বলে, আমি তো ভেবেছিলাম তোমার ফ্রেন্ড খুবই ভালো, কিন্তু এখন বুঝতে পেরেছ মানুষ কিরকম। তখন তো সিওল প্রচন্ড রেগে যায়, তুমি কি বোঝাতে চাচ্ছ? তখন ও বলে, প্লিজ সবকিছু ঠিক করে দাও, আমাকে আগের মতো বানিয়ে দাও। ইয়োনহো বলে, হ্যাঁ এখন তোমার কথার ধরন ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, পরদিন সকালে দেখবে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এটা বলে ও গায়েব হয়ে যায়। তখন তো সিওল ভাবতে থাকে, আমি একবার যদি ঠিক হয়ে যায় তাহলে আর কখনোই আমি উইশ করব না। তখন আমরা ওই একই জায়গায় জাংকে দেখতে পাই, যে দূর থেকে সিওলকে ফলো করছিল। এরপর তো সিওল বাইরে এসে একটি ট্যাক্সি নেয়, কিন্তু আমরা দেখতে পাই ট্যাক্সির কালারটি বারবার চেঞ্জ হচ্ছিল। ও যে ট্যাক্সিতে ওঠে সেটার কারণ জাঙ্গেরই ছিল। জাং বলে, আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যেতে চাই, এটা বলে ওকে অজ্ঞান করে ফেলে। পরের সিনে সিওলের যখন জ্ঞান ফিরে আসে তখনও দেখতে পায় ও বাধা অবস্থায়, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই ও সামনে জাং আর লিহিয়নকে দেখতে পায়। লিহিয়ন তখন ওর পকেট চেক করে, কিন্তু ওর পকেটের মধ্যে কিছুই পায় না। লিহিয়ন বলে, ওর পকেটে তো কোনো উইশ কার্ডই নেই। তখন জাং বলে, কিন্তু ওর কাছে তো একটা উইশ কার্ড থাকার কথা। সিওল একটু অবাক হয়ে বলে, তোমরা কোন উইশ কার্ডের কথা বলছো? জাং বলে, নাইনটেল ফক্স তোমাকে যেটা দিয়েছে। সিওল বলে, না আমার কাছে কোনো উইশ কার্ড নেই,
আমারটা আমার এক ফ্রেন্ডের কাছে। জাং বলে তাহলে তুমি তোমার ফ্রেন্ডকে কল করে এক্ষুনি এখানে আসতে বলো। অন্যদিকে আমরা ইয়নহোকে দেখি, ও তো বাসায় নিজের জন্যই খাবার প্রস্তুত করছিল, কিন্তু তখনও দেখতে পায় খুব জোরে জোরে বজ্রপাত হচ্ছে, যেটাতে ও অনেকটাই ভয় পেয়ে যায়। সিওল তো বারবার উসোককে কল করছিল, কিন্তু উসোক ওর বাবার সাথে শপিং এ আসে, যার কারণে ও ফোন ধরে না। সিওল তখন ওদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা আসলে কি চাচ্ছ? কিন্তু ওই উইশ কার্ড তো এভাবে কাজ করে না। লিওন বলে সেটা আমরা ভালো করেই জানি, আমরা তো কোনো উইশের জন্য ওই কার্ডটি খুঁজছি না, আমরা ওই ফক্সকে মারতে চাচ্ছি। তখন সিওলের লিওনের কথা মনে পড়ে যায়, এটাই তো ওই লোকটা যে আমার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট করিয়েছিল। কিছুক্ষণ পরই উসোক সিওলকে কল ব্যাক করে। এখানে সিওল তো ওই উইশ কার্ডের কথা বলে না, আমি তোকে এমনি কল করেছিলাম। এরপর ওদেরকে বলে তোমরা ওকে মারতে কেন চাচ্ছ? তখন জাং বলে যদি তোমার ফ্রেন্ড এখানে না আসে তাহলে তো আমাদের অন্য উপায় খুঁজতে হবে। তখন আমরা দেখি লিহিয়ন তো সিওলকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে আমরা তো ইয়নহোকে দেখি নিজের পাওয়ারের মাধ্যমে খাবার বানানোর চেষ্টা করে, কিন্তু ওর পাওয়ার খুবই স্লো কাজ করে। তখনও বুঝতে পারে ওর পাওয়ার তো আস্তে আস্তে কমতে শুরু করেছে, যেটাতে ও অনেকটাই অবাক হয়ে যায়। পরের সিনে আমরা ইয়নহোকে সিওলের সামনে দেখি, ও সিওলকে বারবার বলতে থাকে এক্ষুনি তুমি উঠে দাঁড়াও, কিন্তু সিওল তো কোনো রেসপন্সই করে না। ও যখন পেছনে ফিরে তখন তো ও জাং আর লিহিয়নকে দেখতে পায়। ও তো লিহিয়নকে দেখেই চিনে ফেলে, আর জাংকে বলে তোমাকে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছে, আরে তুমি তো এক জাদুকর ছিলে, তোমার নাম জাং। ও তো জাংয়ের কাছে যেতেই না, কিন্তু তখনও দেখতে পায় ও তো সামনে এগোতেই পারছে না। আরো ভালো করেই বুঝতে পারে ও এ ট্র্যাপের মধ্যে আটকা পড়েছে। তখন জাং বলে তুমি তো কত বছর ধরে এখানে রয়েছো, আমি তো ভেবেছিলাম তুমি অন্যদের থেকে আলাদা হবে, কিন্তু না, তুমি তো সেরকমই। আর ওই ছুরিটি দেখায় যেটা ও চুরি করেছিল, আর ওই ছুরি দিয়ে ও ইয়নহোকে আঘাত করে। অন্যদিকে আমরা পাগনকে দেখি যে এক মঙ্কের সাথে কথা বলছিল। মঙ্ক বলে তাহলে আজকে তুমি চলে যাচ্ছ। অন্যদিকে আমরা দেখি জাং তো ইয়নহোকে মেরে ফেলে, যেটাতে জাং প্রচন্ড খুশি হয়। লিহিয়ন এগুলো দেখে অনেকটাই ভয় পেয়েছিল, কিন্তু তখনই আমরা ওদের সামনে ইয়নহোকে দেখতে পাই, যেটা দেখে ওরা প্রচন্ড অবাক হয়ে যায়। তুমি এটা কিভাবে করলে? ইয়নহো তখন হাসতে থাকে, তুমি কি ভেবেছো তুমি একাই চালাক? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ও তো পুলিশের মাধ্যমে জাং এর ব্যাপারে জানতে পেরেছে, ও কোথায় থাকে কি করছে, ওর ব্যাকগ্রাউন্ড সব ইনফরমেশনও ইয়নহো কালেক্ট করে। এরপর ওই ইনফরমেশন নিয়ে জাং এর এক বাসায় আসে, সেখানে ও অনেকগুলো সোল দেখতে পায় আর বুঝতে পারে সোল গুলোকে জাংই আটকে রেখেছে। এরপর তো ইয়নহোর পাওয়ারের মাধ্যমে ওদেরকে ছিটকে ফেলে দেয়। জাং বলে তাহলে কি তুমি এখন আমাকে মেরে ফেলবে? ইয়নহো বলে না, আমি এরকমটা করব না, কারণ তুমি ভালো করেই জানো তোমার কাছে আর বেশি সময় নেই, এমনি তো তুমি মারা যাবে। এরপর তো পাওয়ার ব্যবহার করে ওদেরকে এখান থেকে গায়েব করে ফেলে। ওরা দুজন তখন নিজেদের মেইন রোডের সামনে দেখতে পায়, ওদের সামনে খুব বড় একটা গাড়ি আসতেই নেয়। জাং তখন ওর পাওয়ার দিয়ে ওই গাড়িটিকে থামিয়ে ফেলে। জাং তখন ভাবতে থাকে এই গাড়িটি কি আমার পাওয়ারের মাধ্যমে থামলো নাকি ইয়নহোর, কারণ ইয়নহো কখনো কাউকে মারতে পারে না। অন্যদিকে ইয়নহোর পাওয়ারের সাহায্যে সিওলকেও ঠিক করে দেয়। সিওল এখানে ওকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, তুমি ঠিক আছো তো? আর ওরা দুজন কোথায় গেল? ওর হাতে ছুরি দেখে সিওল প্রচন্ড অবাক হয়ে যায়, তাহলে কি তুমি ওদের দুজনকে মেরে ফেলেছো? ইয়নহো বলে কি বলছো এসব, আমি কখনোই কাউকে মারতে পারি না, তুমি জানো না আমি যদি কাউকে মেরে ফেলি তাহলে আমি মানুষ হয়ে যাব, প্লিজ তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমার জন্যই তুমি এর সমস্যায় পড়েছো। আর এমনিতেও কালকে তোমার ডেস্টিনি আবারও ঠিক হয়ে যাবে, এর আগে তুমি মরো না, যদি মরারই হয় তাহলে কালকে মরো, তোমার কিছু হলে তো আমার পাওয়ার সব কমে যাবে। হঠাৎ করে ইয়নহোর হার্টে প্রচন্ড ব্যথা শুরু হয়, ও তো নিজে মুভও করতে পারছিল না। তখন তো ওর বডি থেকে ওর পাওয়ারের পাথরটি বের হয়ে আসে, আর ওদের চোখের সামনে পাথরটি পুরো নিঃশেষ হয়ে যায়। তখন তো সাথে সাথে ইয়নহো অজ্ঞান হয়ে পড়ে। সিওল বুঝতে পারছিল না ওর সাথে কি হচ্ছে। তখন আমরা ইয়নহোর একটা ড্রিম দেখি, যেখানে এক বৃদ্ধ মহিলার সাথেও কথা বলছিল। বৃদ্ধ মহিলাটি আসলে গুমহো ছিল। ইয়নহো বলে তোমার হাজবেন্ড আর বাচ্চা মারা গিয়েছে, তুমি তো নিজের চোখের সামনে এগুলো দেখেছো, তুমি তো একবার আমাকে ডেকে আমার সাহায্য নিতে পারতে, আমাকে বললেই তো আমি তোমাকে সাহায্য করতাম। তুমি জানো আজকে আমি এখানে কেন এসেছি? কারণ আজকে তোমার শেষ দিন, তুমি মারা যাবে। তখনই আমরা দেখি কিছু লোক তো গুমহোর সাথে দেখা করতে আসে, কিন্তু গুমহো কোনো রেসপন্স করে না। তখন আমরা জানতে পারি গুমহো মারা গিয়েছে। দূর থেকে ইয়নহো এগুলো দেখে অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। প্রেজেন্টে ইয়নহোর যখন জ্ঞান ফিরে আসে ও তো কান্না করছিল। সিওল বলে তুমি কি কান্না করছো? ও তখন আশেপাশে দেখে একটু অবাক হয়, আমি এখানে কি করছি? সিওল বলে কালকে তো তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। ও তখন বাইরে প্রচন্ড আলো দেখতে পায়, এই আলো তো আমার চোখে লাগছে।
ও তখন নিজের হাতের ইশারায় আলো কমাতেই নেয়, তখন ও দেখতে পায় ওর পাওয়ারই কাজ করছে না। তখন ওর রাতের কথা মনে পড়ে, ওর ভিতরের পাওয়ারের পাথরটি কিভাবে পুরো নিঃশেষ হয়ে গিয়েছে। ও তখন অনেকটাই ভয় পেয়ে যায়, এটা কিভাবে সম্ভব, তাহলে কি আমি মানুষ হয়ে গিয়েছি। ও তখন সিওলের সাথে রাগারাগি করতে থাকে, সবকিছু তোমার জন্য হয়েছে। সিওল তখন ওর সাথে রাগারাগি করতে থাকে, কি বাজে কথা বলছো, তোমার জন্যই আমার লাইফের 12টা বেজে গিয়েছে। অন্যদিকে আমরা জাং আর লিহিয়নকে দেখি। জাং যখন চলে যেতে নেয়, লিহিয়ন বলে কোথায় যাচ্ছ, ওই ফক্স তো এসে আমাকে মেরে ফেলবে। জাং বলে না, ও তোমাকে মারবে না, কিন্তু এখন আমার যেতেই হবে। এদিকে সিওল ইয়নহোকে বলে তুমি মানুষ হয়েছো সেটা তো ভালো কথা, আগে তুমি মানুষের হৃৎপিণ্ড খেতে, এখন মানুষের মতো খাবার খাবে। তখন ইয়নহো প্রচন্ড রেগে যায়, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না, এখন আমি মানুষ হয়ে গিয়েছি, তার মানে আমার সব পাওয়ার চলে গিয়েছে। সিওল একটু অবাকই হয়, তুমি মানুষ কিভাবে হলে? ইয়নহো বলে কারণ আমি তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু গড আমার সাথে খুবই খারাপ করেছে, কারণ এর চেয়ে অনেক খারাপ খারাপ কাজ আমি করেছি, এত ছোট ভালো কাজের জন্য কিভাবে আমি মানুষ হয়ে গেলাম। সিওল বলে তুমি তো আমাকে বলেছিলে আজকে সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন সকাল শেষ হয়ে গেল, কিছুই ঠিক হচ্ছে না। ইয়নহো বলে তুমি কি বোকা, আমি তোমাকে কয়বার বলছি আমার পাওয়ার চলে গিয়েছে, তাহলে তোমার ডেস্টিনি কিভাবে ঠিক হবে? সিওল বলে প্লিজ তুমি আমার সাথে মজা করো না, এমনিতেই তুমি আমার সাথে যা করেছো আমি সব সময় তোমার এই কথাগুলো মনে রাখবো। ইয়নহো বলে তুমি টেনশন নিও না, আমি চেষ্টা করব সবকিছু ঠিক করার, আবারও আমার পাওয়ার ফিরে পাওয়ার। এরপর ইয়নহো টেম্পলে আসে আর মঙ্ককে বলে তুমি এখনই এখান থেকে বের হও, আমি একজনের সাথে কথা বলতে চাই। তখন মঙ্ক বলে তুমি যার সাথে দেখা করতে এসেছো সে অলরেডি এখান থেকে চলে গিয়েছে। এরপর মঙ্ককেও জিজ্ঞেস করে আচ্ছা ও কোথায় গিয়েছে সেটা কি জানো? তখন মঙ্ক বলে না, কিন্তু যাওয়ার আগে ও তোমার জন্য একটা জিনিস রেখে গিয়েছে। ও যখন বক্সটি ওপেন করে সেখানে ও একটি আইডি কার্ড দেখতে পায়, সেটা দেখে ও প্রচন্ড রেগে যায়। পাগল ভালো করেই জানতো ইয়নহো মানুষ হয়ে যাবে। তখন তো ইয়নহো প্রচন্ড রেগে টেম্পলের চারপাশে কেরোসিন ঢালতে থাকে, ও এক্ষুনি এই টেম্পল জ্বালিয়ে দিবে। সিওলোকে থামানোর চেষ্টা করে এরকমটা করো না। তখন ওখানে বাকি মঙ্করা এসেও ওকে থামানোর চেষ্টা করে। সিওল অনেক কষ্ট করে ওকে ওখান থেকে নিয়ে আসে, কিন্তু মঙ্করা তো পুলিশে ইনফর্ম করে দিয়েছে, যার কারণে ইয়নহোকে অ্যারেস্ট করা হয়। ইয়নহো বলে প্লিজ আমাকে সাহায্য করো, এখান থেকে বের করো। সিওল বলে কালকে সকাল ছাড়া তোমাকে বের করা যাবে না, আমার কাছে তো কোনো টাকাও নেই যে আমি টাকা দিয়ে তোমার সাহায্য করব। তখন ইয়নহো বলে আচ্ছা ওখানে একটা ছুরি ছিল, ওই ছুরিটি কোথায়? সিওল বলে সেটা কোথায় আমি কিভাবে জানবো? ইয়নহো বলে প্লিজ ওখানে গিয়ে ওই ছুরিটি নিয়ে আসো। সিওল বলে এখন অনেক রাত হয়ে গেছে, আমি একা কিভাবে যাব? ইয়নহো বলে একমাত্র ওই ছুরিটির সাহায্যে হয়তো আমি আবারও ফক্স হতে পারবো। এরপর তো সিওল ওর ক্লাবের ফ্রেন্ডদের নিয়ে ওই জায়গায় আসে, কিন্তু ওরা ওখানে কিছুই দেখতে পায় না, পুরো জায়গাটি ওরা ক্লিয়ার দেখে। পরদিন সকালে তো ইয়নহোকে রিলিজ করে দেওয়া হয়। পুলিশরা তো ওকে অন্য নামে ডাকতে থাকে, সেটাতে ইয়নহো একটু বিরক্ত হয়, আমার নাম ইয়নহো। ও তো ওই পুলিশের সাথেও কথা বলে যাকে ও বসে নিয়েছিল, কিন্তু এ পুলিশ তো এখন ওকে চিনতেই পারে না। তখন তো ও স্টেশনের বাইরেই বসে থাকে, ওর প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ও বুঝতে পারছে না কি করবে। তখনই গাড়ি নিয়ে ওখানে সিওল আসে, সিওলকে দেখে ও প্রচন্ড খুশি হয়ে যায়। আমি তো ভেবেছিলাম তুমি আর আমার সাথে দেখাই করবে না। সিওল বলে কেন দেখা করব না, কারণ আমার ডেস্টিনি একমাত্র তুমিই ঠিক করতে পারবে। এরপর ইয়নহো ওই ছুরির ব্যাপারে জিজ্ঞেস করে। সিওল বলে আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু কিছুই পাইনি, ওখানে সবকিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি তো আরেক ফক্সের ব্যাপারে শুনেছি। ইয়নহো বলে অসম্ভব, আর কোনো ফক্সই নেই, যদি থাকতো তাহলে আমি নিশ্চয়ই জানতাম, কারণ একটা ফক্স আরেকটা ফক্সকে ফিল করতে পারে। সিওল তখন বলে কালকে যখন আমি ওই ছুরিটি খুঁজতে ওখানে গিয়েছিলাম তখন একটা নিউজ পেপার দেখেছিলাম, যেখানে একটা কাপলের ছবি ছিল, ওদের বড় এক দুর্ঘটনার সময় এক ফক্স এসে ওদের সাহায্য করেছিল। আমি তো সাথে সাথে ওই কাপলের সাথে দেখা করেছিলাম, ওরা আমাকে বলেছে ওখানে আরো অনেক লোক ছিল যাদেরকে ওই ফক্স বাঁচিয়েছিল। ও যখন ইয়নহোকে ওই নিউজ পেপারটি দেখায় তখন ইয়নহো বলে এটা 20 বছরের পুরনো, কিন্তু একটা জিনিস তোমার আজব লাগছে না? তুমি ওই ছুরিটি খুঁজতে গিয়েছো, ওখানে তুমি কিছুই দেখোনি, শুধুমাত্র এই পেপারটি পেয়েছো। সিওল বলে তাহলে কি আর কোনো ফক্স নেই? ইয়নহো বলে সেটা তো ওখানে গিয়ে আমরা জানতে পারবো। এরপর তো ওরা ওই মাউন্টেনের জায়গায় আসে, যেখানে ওই কাপলদের আর কিছু লোকদের এক ফক্স সাহায্য করেছিল। সন্ধ্যা নেমে এসেছে, যারা হাইকিং করতে এসেছিল তারা অলরেডি নেমে যাচ্ছে। কিছু লোক তো ওদেরকে দেখে নিজেদের ব্ল্যাঙ্কেট আর খাবারও দিয়ে যাচ্ছে। তখন ইয়নহো একটু অবাকই হয়, আজকে মানুষ এত ভালো কিভাবে হলো, এরা আমাদেরকে খাবার ব্ল্যাঙ্কেট কেন দিয়েছে? কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখি পুলিশ এসে ওদেরকে আর উপরে যেতে দেয় না, ওদেরকে নিজেদের ক্যাম্পে নিয়ে আসে। আমাদের কাছে রিপোর্ট আসলো
এক কাপল তো সুইসাইড করতে যাচ্ছে, তোমরাই তারা, ঠিক না? ইউনহো একটু রেগে বলে, না আমরা কোনো কাপল না, আমরা উপরে যেতে চাচ্ছি, এই জন্য এসেছি, আমাদেরকে ধরে কেন এনেছো? কিন্তু পুলিশ কোনোভাবেই ওদেরকে যেতে দেয় না। এরপর তো ওরা দুজন খাবার খেতে আসে, কিন্তু ইয়নহো তো ঠিক মতো খাবারও খেতে পারছিল না। তখন সিওল ওকে হেল্প করে, যেটাতে ইয়নহো খুশি হয়ে যায়। সিওল খাবারের বিল দিয়ে যখন আসে তখন দেখতে পায় ইয়নহো তো ঘুমিয়ে পড়েছে। ও তখন ইয়নহোকে হা করে দেখতে থাকে। একটু পর তো নিজেই ভাবতে থাকে আমি কি করছি। এরপর তো ও সিওলকে জাগানোর চেষ্টা করে। ইয়নহো তখন একটা স্বপ্ন দেখতে পায়, কেউ একজন ওর বুকে ওই ছুরি ঢুকিয়ে দিয়েছে। সেটা আর কেউই না, সিওল, যেটাতে ও অনেকটাই শকড হয়ে যায়। তখনই ওর ঘুম ভেঙে যায় আর নিজের সামনে ও সিওলকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আজকের পার্টি এখানেই শেষ হয়ে যায়। পরের পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।